ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে তো যুদ্ধ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, তারই মধ্যে খুব তাৎপর্যপূর্ণ যে এই জায়গায় নোবেল শান্তি পুরস্কার কি আমি পাবো না, এই আক্ষেপটা আমরা তার পোস্টে ধরা পড়েছে, তাই ইতিমধ্যে আমরা জানতে পারছি তার এক্সপোস্টের মাধ্যমে বেশ কয়েকবার এই নোবেলের আক্ষেপ তিনি উচ্চারণ করেছেন। তো আলটিমেট দাঁড়িয়ে যে পরিস্থিতি চলছে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কালো ছায়া, তাতে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, তার পরিস্থিতি তো আপনারা দেখতে পাচ্ছেন একদম। এবং সেখান থেকে মিসাইলের পাল্টা মিসাইল, হামলার পাল্টা হামলা, অশান্তি ছড়াচ্ছে। আলোচনার টেবিলে আসুক তেহরান, এমনটাই চাইছে আমেরিকা। আবেদন উড়িয়েছে ইরান। একটা প্রতিবেদনের দিকে নজর রাখি মনিময়, তারপর অবশ্যই আলোচনায় আসবো। দেখুন, আরো তীব্র ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, লাগাতার মিসাইল হানা ইঙ্গিত দিচ্ছে আরো ভয়াবহ পরিস্থিতির। অষ্টম দিনে পা দিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইসরায়েলের ড্রোন হানায় গুড়িয়ে গিয়েছে তেহরানের আস্ত অ্যাপার্টমেন্ট। পাল্টা ইরানের মিসাইল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের উইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স নামে গবেষণা কেন্দ্র। যদিও হতাহতের কোনো খবর নেই, কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে গবেষণা কেন্দ্রের ক্যাম্পাসের, ক্ষতি হয়েছে অন্যান্য ক্যাম্পাসের অন্যান্য ভবনেরও। এর মধ্যে হুঙ্কার ছুড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ আরও বড় মাপের হামলার হুঁশিয়ারি দিয়েছেন। কাজে প্রতিফলনও ঘটেছে। ইসরায়েলের হামলার ইরানের আরাক ওয়াটার রিঅ্যাক্টর খোদাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াটার রিঅ্যাক্টরের মূল ভবন। এর মধ্যে লেবাননের হেজবোল্লাহ ইরানকে সমর্থনের ঘোষণা করেছে। এমন সমর্থনের পরেই হেজবোল্লাহকে রক্তচক্ষু দেখিয়েছে ইসরায়েল। সন্ত্রাসবাদ হলে হেজবোল্লাহর কোনো অস্তিত্ব থাকবে না। এক্স পোস্টে সাফ বুঝিয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত হয়নি তেল আবিব। দক্ষিণ লেবাননের টায়ার জেলায় ড্রোন হামলা চালিয়েছে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তবে ক্ষতি এককভাবে ইরানের হয়নি, হয়েছে ইসরায়েলেরও। পরপর মিসাইল হানা, ব্যাপকভাবে ক্ষতি হয়েছে তেল আবিবের। সূত্রের খবর, ইরানের হামলায় এই পর্যন্ত প্রায় 8,000 ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে। ইসরায়েল সরকারের কাছে প্রায় 30,000 ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এই অবস্থায় জেনেভা বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচির সঙ্গে বৈঠকের আগে জার্মানির বিদেশমন্ত্রী জোহানান ওয়াডেপুল জানিয়েছেন, এখনও কথা হতে পারে, তবে তার জন্য ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম এমন কিছু পদার্থ রাখা যাবে না। কার্যত একই কথা ধ্বনিত হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গলাতেও। হামলার ধার কমিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসতে বলেছে ম্যাক্রো। একই কথা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য দেশের মুখেও। ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে ইরানে হামলা চালানোর ব্যাপারে 2 সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে ওয়াশিংটন দেখতে চাইছে তেহরান তাদের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা বন্ধ করে কিনা। যদিও ইরানের বিদেশমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সমঝোতা মানেই গিভ অ্যান্ড টেক। কোন রকম গিভ অ্যান্ড টেকের রাস্তায় হাঁটবে না তেহরান। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েলের হামলা বন্ধ হলে তবেই আলোচনা। যদিও হামলা বন্ধের কোনো লক্ষণই নেই, এই আবহে ভারত সহ সব দেশের কাছে ইসরায়েলি হামলার নিন্দা করার আবেদন জানিয়েছে ইরান। পাশাপাশি পাশে দাঁড়ানোর জন্য নয়াদিল্লিকে আবেদন করেছে তেহরান। ফলে কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে মধ্যপ্রাচ্যে, তা এখনও রীতিমতো গবেষণার বিষয়। আদৌ কি স্বাভাবিক হবে মধ্যপ্রাচ্য? ইরান কি নতি স্বীকার করবে, নাকি ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরও বাড়ে? সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। আর ঠিক এখান থেকেই আমাদের আলোচনা শুরু করবার পালা মনিময়, কারণ একদিন দুদিন করে 9টা দিন ইরান ইসরায়েলের সংঘাতের। আক্রমণ পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে। ইরান ইসরায়েলের পরস্পরের যে ক্ষেপণাস্ত্র হামলা, তাও অব্যাহত রয়েছে। অন্যদিকে তেল আবিব, তার অবস্থাও বেশ সংকটজনক, কারণ সেখানে ইতিমধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লকেট হামলাও করা হয়েছে মনিময়। একদমই তাই। আর আপনারা দেখতেও পাবেন যে ছবিগুলো এসছে, তাতে মধ্যরাতে যেভাবে নিরাপদ আশ্রয় নাগরিকদের দৌড়াদৌড়ি সেখানে চলেছে। শহরের একাধিক এলাকা যেখানে বিস্ফোরণ, কার্যত সাইরেনের আওয়াজ। ইরানের সর্বশেষ হামলায় এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ঘটনায় কমপক্ষে 2 জন আহত হয়েছে দাবি ইসরায়েলের তরফে। পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলি হানায় ইরানে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, এমনটা দাবি আবার ইরান সংবাদ সূত্রের। অর্থাৎ তিথি বোঝাই যাচ্ছে এক্ষেত্রে দাঁড়িয়ে যে সংঘাত এবং পাল্টা সংঘাতের যে জায়গা তৈরি হয়েছে, এবং তাতে কেউ কাউকে ছাড়ছে না, কেউ কারোর জমি ছেড়ে কথা বলবে না। খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি দেখে তেমনটাই মনে করা হচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা তেল আবিবের ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, যেভাবে আগুন জ্বলছে,
যেভাবে ক্ষেপণাস্ত্র হামলার পর আমরা পরিস্থিতি সেখানে দেখতে পেয়েছি, অত্যন্ত উদ্বেগের ছবি। এক এক করে সেই ছবিগুলো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবি দেখাচ্ছি আমরা, এই যে ক্ষেপণাস্ত্র বা রকেট, সেটা কিন্তু এই মুহূর্তে পড়ে রয়েছে সেখানে। এরপর দেখুন সেই ছবিগুলো এক এক করে তিথি। একে একে সেই বিপর্যস্ত পরিস্থিতির ছবি আপনাদেরকে যেমন দেখাচ্ছি, তারই পাশাপাশি ইরান ইসরায়েলের এই সংঘর্ষ, যেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি মণিময়, যে তেহরানে বিরাট বড়সড় বিস্ফোরণ ঘটানোর ঘটনা, তেহরান ছাড়া নির্দেশ, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি, এই সমস্ত কিছুই যেন ঘুরে ফিরে এই মুহূর্তে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। কারণ একদিকে আমরা দেখেছি যখন অপারেশন সিন্দুর, সেই সময়ে ভারত পাকিস্তানের মধ্যস্থতা করা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম বারংবার সামনে এসছে। যদিও ভারতের তরফ থেকে কেউ মধ্যস্থতা করেনি, পাকিস্তান চেয়েছে তাই সংঘর্ষ বিরতিতে আছে দেশ, এমনটাই বলা হচ্ছিল। একদম তাই। আর এই জায়গা দাঁড়িয়ে ভারত কিন্তু সুস্পষ্টভাবে বার্তা তুলে ধরে দিয়েছিল, ডোনাল্ড ট্রাম্প বলুন বা আমেরিকান প্রেসিডেন্ট বলুন বা আমেরিকার উদ্দেশ্যে সেই বার্তা গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আমরা একেবারে শুরুতে যেটা বলছিলাম তিথি, এই যে নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার কি তাহলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট? কারণ ইরান ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, তাতে উদ্বিগ্ন একদিকে যেমন গোটা বিশ্ব, তখন নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আক্ষেপ ট্রাম্পের। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ বন্ধ করেছেন তিনি, অর্থাৎ তিনি মধ্যস্থতার কাজ করেছেন, তিনি শান্তি চেয়েছেন, তাই তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। এক্স পোস্টে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এবার দেখুন এই ছবিটা, যে পোস্ট তিনি করেছেন এক্স হ্যান্ডেলে, আর এই পোস্টে আমরা যখন পড়তে দেখলাম যে তার পোস্টে তিনি ছবার নোবেল শান্তি পুরস্কারের কথা তিনি উল্লেখ করেছেন, যুদ্ধের নাম উল্লেখ করে নোবেল সম্পর্কে কথা বলেছেন। তাহলে এখন প্রশ্ন অবশ্যই, তবে কি যুদ্ধের আবহে অন্য সমীকরণ কাজ করছে? আর এখানেই আমরা আক্ষেপের কথা বলছি, কারণ প্রত্যেকটা লাইনে তিনি উল্লেখ করেছেন আই ওন্ট গেট আ নোবেল পিস প্রাইজ, অর্থাৎ আমি নোবেলের শান্তি পুরস্কার পাবো না, আমি যাই করি না কেন আমি পাবো না। অর্থাৎ এই আক্ষেপের সুর যখন গোটা বিশ্বের পরিস্থিতি টালমাটাল, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে, গোটা বিশ্বময় বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, ঠিক সেই সময় মণিময় শুধুমাত্র শান্তিতে নোবেল জয়ী হওয়ার জন্য এতটা উদ্বিগ্ন কেন ট্রাম্প, এই প্রশ্নও কিন্তু সামনে আসছে। তাহলে এতে সমীকরণটা ঠিক কি জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই জায়গায় যে প্রশ্নটা এই মুহূর্তে হচ্ছে যে এর পেছনে কি তাহলে অন্য কোনো সমীকরণ কাজ করছে? অবশ্যই আমরা এ বিষয়ে তিথি হয়তো আলোচনায় যেতেই হবে আমাদেরকে। এই মুহূর্তে আর্য ঘোষ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা বিশেষজ্ঞ, স্যারকে স্বাগত। এবং একই সঙ্গে যে প্রশ্নটা আর্যদা শুরুতেই আপনার কাছে করবার চেষ্টা করবো, তা হচ্ছে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল সংঘর্ষের নবম দিন, আর তার মধ্যে দাঁড়িয়ে যে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, আক্ষেপ, সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? উন্মাদ না, উনি টোটালি মানে ওনার মিসেস ট্রাম্পের, আমি খুব সিরিয়াসলি বলছি কিন্তু আপনারা জোক হিসাবে নেবেন না, মিসেস ট্রাম্পের ওনাকে মানে যদি FBI বা স্টেট ডিপার্টমেন্ট বা আপনার ধরুন অন্যান্য ওনার যে অধীনে কর্মচারীরা আছেন, যেমন জেডি ভান্স, মার্কো রুবিও, তুলসি গাবার্ড, ওনারা যদি না নিয়ে যেতে পারেন মিসেস ট্রাম্পের, ওনাকে নিয়ে যাওয়া উচিত নিয়ারেস্ট সাইকিয়াট্রিস্টের কাছে। কেননা উনি একদম পুরো মেন্টাল ব্যালেন্স হারিয়েছেন। আপনি ভাবুন একজন আমেরিকান প্রেসিডেন্ট, যে আমেরিকা পৃথিবীর ওপরে বর্বরতা চারদিকে এনজয় করে, প্রথমত অ্যাক্রস দি বোর্ড, আপনি ওই নিক্সন থেকে আরম্ভ করে আপনি ডোনাল্ড ট্রাম্প অব্দি আসুন, তারা চায় এবং চেয়ে গেছে সারা পৃথিবী রক্তাক্ত হোক বিশেষ করে ইসলামিক মৌলবাদী উগ্রপন্থীদের দ্বারা। এবং সেটা শুরু হয়েছে কোল্ড ওয়ার এরা থেকে। আমরা যদি ইতিহাসের দিকে দেখি, যখন সোভিয়েত ইউনিয়নকে পুরো ভেঙে ছাড়খাড় করে দেওয়া হয় এই পাকিস্তানের সাহায্যে, এবং তখন থেকে পাকিস্তানকে তারা একদম মানে দে আর্ম পাকিস্তান টু দ্য টিথ, একদম অস্ত্রশস্ত্রে ভরিয়ে দিয়েছিল, এবং সেখান থেকেই দেখবেন বিভিন্ন উগ্রপন্থী সংগঠন মাথাচাড়া দিয়েছিল। এবং ওই মুজাহিদ্দিনরা, তাদের কথায় তারাই কিন্তু ওই সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে লড়েছিল, ওই পাকিস্তানের কোনো জেনারেল লড়েনি। কিন্তু তারা ওই আপনার ফিল্ড মার্শাল নিজেদেরকে করে ফেলে। আইয়ুব খান দেশটা দুটুকরো করার হয়ে যাওয়ার পরেও নিজের ফিল্ড মার্শাল ছিলেন। এবং এখন আসিম মুনির। আমাদের এইখানে এইটা দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ নিয়ে উনি চিন্তিত। উনি
উনি যেখানে সারা দুনিয়াতে এরকম আপনার মানে কি বলবো, এই মুহূর্তে যদি আয়াতুল্লাহ খামেনিকে, আমি খুব স্পষ্ট ভাষায় বলছি, এলিমিনেট না করা যায়, এবং আমার ভ্যালিডেশন, আমার অ্যাসেসমেন্ট কালকে যেটা আপনাদের চ্যানেলে করেছি, তার ভ্যালিডেশন আজকে একটা ইউকের সংবাদপত্র বিশাল করে বার করেছে, যেটা আপনাদের এডিটর ইন চিফের কাছে আমি পাঠিয়েছি অলরেডি, একদম। এবং দেখে নেবেন আপনারা সবাই। পরিষ্কার ভাষায় সেখানে বলা হয়েছে যে আয়াতুল্লাহ খামেনিকে না শেষ করতে পারলে, আমি যেটা কালকে বলেছি তার একদম দৃঢ় আপনার প্রতিফলন বেরিয়েছে আজকে। আমি নাম করছি না সংবাদপত্রের, অত্যন্ত নামী সংবাদপত্র ইউকের। তো সেইখানে উনি নোবেল পিস প্রাইজ নিয়ে চিন্তিত। আমি ইসরায়েল প্রসঙ্গে পরে আসছি, ইসরায়েল ইরান। আমি প্রথমে আসবো ভারত পাকিস্তান সম্পর্কে। আচ্ছা, ওনার নোবেল পিস প্রাইজ কে রেকমেন্ড করলেন? আসিম মুনির। একদম। আসিম মুনির যে একজন একটা সন্ত্রাসবাদী, এবং যাকে বলে মানে কট্টর সন্ত্রাসবাদী, এবং সে আজকে পাকিস্তান কি এপিসেন্টার অফ গ্লোবাল ইসলামিস্ট টেররিজম। আমি আবার রিপিট করছি, গ্লোবাল ইসলামিস্ট টেররিজম। এর সঙ্গে কিন্তু ইসলামকে গোলাবেন না। ইসলামিস্ট কথাটাকে আমি ইউজ করছি, এইটা হচ্ছে মৌলবাদ। এবং তারা আজকে 1947 সাল থেকে ইসরায়েল ছাড়া, ইসরায়েল যেদিনকে 14ই মে 1948 সালে যেদিনকে লোপালোপির বস্তু ছিল, একটা বল ছিল আমেরিকা আর ইউনাইটেড নেশনসের কাছে, সেদিন তারা প্রতিটি বাক্য আমেরিকার এবং ইউএনএর মেনে তারা কিন্তু আপনার একটা স্টেট ঘোষণা করে 14ই মে 1948। এর পেছনে আমেরিকা এবং ইউএনএর ভূমিকা, ইউনাইটেড নেশনসের ভূমিকা সব থেকে বড় ছিল। এবং সেদিনকেই সন্ধেবেলায় তারা পুরো আরব ওয়ার্ল্ড তাদেরকে আক্রমণ করে। এবং ঠিকভাবে এই ভারত যখন 1947 সালের 15ই আগস্ট তারা স্বাধীনতা লাভ করি আমরা, তথাকথিত স্বাধীনতা, তো সেই ক্ষেত্রে তথাকথিত কেন বললাম, কেননা পাকিস্তান সমেত আমাদের স্বাধীনতা লাভ করা উচিত ছিল। জিন্নাকে ওই পাওয়ার যারা দিয়েছিলেন তারা যে পাপ করে গেছেন তার কোনো ক্ষমা নেই। যারা পাকিস্তান সৃষ্টি করতে আমাদের তদানীন্তন নেতৃবৃন্দ, পলিটিক্যাল নেতৃবৃন্দ যারা উৎসাহ দিয়েছেন, তো আমরা সেই সময় তারপরেই পাকিস্তান জম্মু কাশ্মীরে হামলা চালায়, পাঠানদেরকে পাঠায়, পাশতুনদেরকে পাঠায়, বেসিক্যালি ট্রাইবকে। তো তার মধ্যে পাকিস্তানি সৈন্য ভিড়ে মিশে থাকে। তারা একটা ক্রিশ্চিয়ান বারামুল্লাতে, যেখানে গুলমার্গ আছে ডেস্টিনেশন, পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, ওটা হচ্ছে বারামুল্লা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো সেইখানে তারা একটা চার্চে নানেদেরকে 7 দিন ধরে ধর্ষণ করে গেছে। নানেদেরকে, খ্রিস্টান কমিউনিটির নানেদেরকে। এটা হোল খ্রিস্টান কমিউনিটির জানা উচিত, যারা এখনো জানেন না। শিখ, হিন্দু, খ্রিস্টান, কাশ্মীরি মুসলিম মহিলা, মেয়ে, কাউকে ছাড়েনি ধর্ষণ করতে। এবং তারপরে আপনার যখন এই হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা তারা মানে সাইন করেন, তাতে পুরো জম্মু কাশ্মীর তারা পাকিস্তানি অত্যাচারদের হাত থেকে বাঁচতে, বর্বরতার হাত থেকে বাঁচতে যখন তারা বলেন যে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই, তো সেই সময় আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী একটা ব্লান্ডার করেছিলেন। তিনি ইউএনএ চলে গেলেন ওইটুকুনি পোর্শন না দখল করে, যেখানে আমরা ওইটুকুনি পোর্শন, জম্মু কাশ্মীরের একটা ছোট্ট অংশ, সেইটা ছেড়ে দিয়ে তারপরে ইভেন সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন দিল, যেটা আপনাদেরকে বারবার বলেছি, ইস্যু করলো বোধহয় 21শে এপ্রিল 1948, আমি যদি ভুল না করে থাকি তার তারিখটা। রেজলিউশন নাম্বার ইজ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 47/1948, 47/1948। তাতে আপনি দেখুন কি ইউএন সিকিউরিটি কাউন্সিলের ওয়েবসাইটে, সেখানে ডাউনলোড করুন রেজলিউশনটা, এবং সেখানে পিডিএফ কপি পাবেন। পিডিএফ কপি ডাউনলোড করে আপনারা সেখানে 4 নম্বর পেজে যান। সেখানে একটা সেকশন আছে রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডার। সেখানে ইউএন সিকিউরিটি কাউন্সিল খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে পাকিস্তানি ন্যাশনালসরা যারা বাইরের লোক, তারা এই মুহূর্তে ওখান থেকে ছেড়ে চলে যান। তারা ফাইটিংয়ের উদ্দেশ্যে এসছেন। এবং ভারত তারপরে প্লেবিসাইটের কথা ছিল, কিন্তু সেই
77 বছর ধরে 1948-এ হয়েছে এই রেজুলেশনটা, 77 বছর ধরে তারা ভায়োলেট করে এসেছেন। এখন প্লেবিসাইটের কোনো প্রশ্নই উঠছে না। আসলে জিরো আওয়ারটা যখন আমরা আলোচনা করি গোটা বিশ্বময় পরিস্থিতি নিয়ে মনিময়, তখন আলোচনার সময়টা আমাদের কাছে ভীষণই সীমিত থাকে। তাই এই মুহূর্তে আর্যদা রয়েছেন আমাদের সঙ্গে, কিন্তু একটা বিষয়, অর্থাৎ অবশ্যই ডোনাল্ড ট্রাম্প তার এই মুহূর্তে মতিগতি বুঝে ওঠা দায়, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তার পাশাপাশি আর্যদা ইরান ইসরায়েলের যে পরিস্থিতি, যার সংঘাতের 9টা দিন পার করে গিয়েছে, এখনো পর্যন্ত আক্রমণ, পাল্টা আক্রমণ, ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। যদি একবার এই মুহূর্তে এই তেল আবিবের পরিস্থিতি হোক বা বিশ্বের প্রেক্ষাপটে ইরান ইসরায়েলের ভূমিকা হোক, এটা নিয়ে কিছুটা আলোচনা করা যায়, আপনার কি মত? হ্যাঁ, ডেফিনেটলি আমি সেটাতে আসছি। আমি একটা লাইন খালি যোগ করব। আমি এতটা কেন বললাম পাকিস্তান আর ইন্ডিয়ার রিলেশনশিপের ব্যাপারে। আসিম মনির আজকে যে প্রশ্রয়টা ডোনাল্ড ট্রাম্পের কাছে পেলেন, দেখুন ডোনাল্ড ট্রাম্পকে মানে কোনো উন্মাদ ছাড়া একটা যেটা এপিসেন্টার অফ গ্লোবাল টেররিজম, ইসলামিক টেররিজম, যারা ফেইল্ড স্টেট, যারা টেরর স্টেট, তাদের কাছে নোবেল পিস প্রাইজ রেকমেন্ড করেছে বলে তিনি উল্লসিত এবং বলে বেড়াচ্ছেন যে আমার এই কারণে ওই কারণে নোবেল পিস পাওয়া উচিত। তাকে বলছেন যে আই এম অনার্ড টু মিট হিম। এবারে যে তার বদলে উনি ইরানকে শিক্ষা দেওয়ার জন্য পাকিস্তানকে ভাড়া করছেন, যে পাকিস্তান ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল, নেভি সিলসরা গিয়ে মেরেছিল, এবং যে পাকিস্তান আপনার ওখানে 9/11-এর চক্রীরাও পাকিস্তানের সঙ্গে জড়িত, যে পাকিস্তান ধর্মের নামে 26টা নিরীহ প্রাণকে তাদের স্ত্রীর সামনে শেষ করে দিল, সেগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে সেই পাকিস্তান, যে পাকিস্তান ইরানকে বলেছে যে আমরা ইসরায়েলের উপরে নিউক্লিয়ার বোম মারবো যদি ইসরায়েল নিউক্লিয়ার অ্যাটাক করে ইরানের উপরে, এক সপ্তাহের কম সময় বা এক সপ্তাহ হলো, সেই পাকিস্তানের মানে একটা হারা বাংকারের ওপর মধ্যে বসে ঘামে ভিজে যাচ্ছিল আসিম মুনির, তাকে লাঞ্চ খেতে খেতে এইসব কথা বললেন। এইবারে দেখুন, আমি এই ইসরায়েল ইরানের ব্যাপারে আসছি। একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, যে flightradar.com বলে একটা ওয়েবসাইট আছে ফ্লাইট ট্র্যাকিং এর, তো সেইখানে 14ই আপনার এই মাসের 14 তারিখে মানে 14ই জুন থেকে সেখানে অবজার্ভ করা যাচ্ছে যে আপনার বেশ কিছু বোয়িং 747 বিমান তারা আচ্ছা, আমি এই জায়গাতেই আর্যত আরো একটা বিষয়, আমি একটা প্রশ্নের জায়গা অ্যারাইজ হচ্ছে যে টার্গেট কি তাহলে পরে আয়াতুল্লাহ আলী খামেনি? মানে ইরান ইসরায়েলের এই যুদ্ধের অন্যতম কারণ কি খামেনির পতন? ইরানের পরমাণু প্রকল্পের টার্গেট ইসরায়েলের যেটা অনুমান যে আসলে টার্গেট আয়াতুল্লাহ আলী খামেনি। মানে এর আগেও আমরা নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে একেবারে সুস্পষ্ট বার্তা দিতে শুনেছিলাম। হ্যাঁ, ঠিক তাই। মানে এটা সারা বিশ্বের হওয়া উচিত। আয়াতুল্লাহ খামেনির টার্গেট সারা বিশ্বের হওয়া উচিত। এবং সেখানে আজকে যে আপনার নেটো ইউরোপিয়ান ইউনিয়নের 3টে দেশের বা 2টো দেশের সঙ্গে বৈঠকে বসে, ওগুলো তো আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে খাটে না। কেন? ও তো উন্মাদ একটা ক্লারিক। আপনি সৌদি আরবিয়া, কালকে যেটা বলছিলাম আমি মাসুমাকে, সৌদি আরবিয়াকে দেখুন, ইউএইকে দেখুন, তারাও কিংডমের আন্ডারে চলে, কিন্তু সেখানে ওরকম একজন ধর্মীয় নেতা, সেও পুরোপুরি বদ্ধ উন্মাদ একটা, সে 3600 মিসাইল তৈরি করছে, বছরে টার্গেট নিয়েছে। এবং তার সঙ্গে আইসিবিএ তারা যে পরিমাণে ইউরেনিয়াম ওখানে সংগ্রহ করেছে, সেই ইউরেনিয়াম আপনি চিন্তা করতে পারবেন না কি একটা বোধহয় আপনার হিরোশিমাতে যে ইউরেনিয়াম ইউজ করা হয়েছিল পরমাণু বোমাতে, তার মানে কত হাজার গুণ বেশি। তাহলে খামেনির যদি পতন হয় তাহলে পরে যুদ্ধের অবসান মানে মনে করা হচ্ছে এটাই। হ্যাঁ, আয়াতুল্লাহ খামেনি শুধু নয়, আমি খুব দুঃখিত বলতে, তার পুরো পরিবার এবং তার যে সাঙ্গপাঙ্গ, এদের কেউ বেঁচে থাকলে মানে বিশ্বের ওপরে একটা সাংঘাতিক বিপর্যয় চলে আসবে। এবং জানবেন যে চায়না কিন্তু এখানে নিঃশব্দে হেল্প করে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে। এই পাকিস্তান আর ইরানের মধ্যে কিন্তু পরমাণু প্রকল্প নিয়ে সাংঘাতিক সহযোগিতা। এবং চায়না এই যে দেখছে এখন, এই যে বোয়িং 747 বিমানগুলোর কথা আপনাকে বলছিলাম আপনাদেরকে, সেইগুলো কিন্তু ওই উজবেকিস্তান, কাজাকিস্তান ইত্যাদি জায়গা ঘুরে তারপরে তাদের ট্রান্সপন্ডারটা অফ করে দেওয়া হয়।
তারা মিলিয়ে যায় রাডার থেকে, মানে যারা ইন্টারসেপ্ট করছিল। আসলে এখান থেকেই দেখার যে পরবর্তীতে অর্থাৎ এই 9 দিন পরেও পরিস্থিতি আদৌ কোন দিকে মোড় নেয় বা গোটা বিশ্বের কাছে আরো কতটা প্রভাব ফেলতে পারে এই ইরান ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের দামামা। আজকের সময় যেহেতু একদম শেষ, তাই অবশ্যই পরবর্তীতে আগামী কোনো এক পর্বে আপনার সাথে আরো বিস্তারিত আলোচনা করবার আমরা চেষ্টা করব, কারণ প্রেক্ষাপটটা বৃহৎ। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। একেবারে আজকে আর হাতে সময় নেই, তাই জিরো আর আমি আর তিথি বিদায় নিচ্ছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।